নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বর্তমান চীন এবং আমেরিকার যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে তার উপর আমরা একটি আলোচনা করব। এই যে ঠান্ডা লড়াই যে শুরু হয়েছে, এই কোল্ড ওয়ারের সূত্রপাত কবে? আজকের যুদ্ধের শিকড় লুকিয়ে আছে অতীতে। আজ আমরা যখন আমেরিকা চীন সংঘাতটাকে ভালো করে দেখছি, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, ইন্দো প্যাসিফিক সব কিছু বর্তমানের ঘটনা বলে কিন্তু আমাদের মনে হয়, কিন্তু সত্যটা কিন্তু অনেকটাই আলাদা। এই যুদ্ধ শুরু হয়নি আজকে বা 10 বছর আগে। এমনকি আমেরিকা এবং রাশিয়ার যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ হয়েছিল, সেই সময়ও কিন্তু এই যুদ্ধের সূত্রপাত হয়নি। এই সংঘাতের শিকড় লুকিয়ে আছে চীনের অপমানের শতাব্দীতে, সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন। এক সময় ছিল যখন চীন ছিল বিশ্বের সবচেয়ে ধনী সভ্যতার মধ্যে একটি, আর তখনই পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা, চীনের মাটিতে নিজের স্বার্থ বসাতে শুরু করে। চীন যখন দুর্বল আর পশ্চিম যখন লোভী, ঠিক 1800 শতকের শেষ ভাগ। চীন তখন কিং রাজবংশের অধীনে চলছিল। চীন ছিল আত্মনির্ভরশীল, বিদেশি বাণিজ্যের প্রতি অনাগ্রহী, এবং পশ্চিমা শক্তিদের কাছে চীন ছিল এক বিশাল বাজার। কিন্তু চীন বলেছিল, আমাদের তোমাদের দরকার নেই। এই কথাই পশ্চিমের অহংকারে আগুন ধরিয়ে দিল। আফিম যুদ্ধ, যেখানে আমেরিকার নীরব অংশীদারিত্ব নিয়ে নিল। ব্রিটিশরা শুরু করলো ওপিয়াম ওয়ার, চীনের যুব সমাজকে নেশায় ডুবিয়ে ধ্বংস করতে লাগলো। সঙ্গে সঙ্গে সেই বাজার খুলে দেওয়া, এটি ছিল এটার এই ওপিয়াম ওয়ারের মেন কৌশল। তাহলে আমেরিকার মধ্যে কোথায় ছিল? অনেকে জানে না, আমেরিকান ব্যবসায়ীরা আফিম বাণিজ্যে সক্রিয় ছিল খুব ভালোভাবে। আমেরিকা সরাসরি যুদ্ধ না করলেও যুদ্ধের ফল থেকে পুরো সুবিধা নিয়েছিল। এমনকি বর্তমান সময় যদি আমরা একটু নজর করি, দেখা যাবে আমেরিকা কোথাও কিন্তু ডিরেক্টলি বা সরাসরিভাবে যুক্ত নয়। বর্তমানে বাংলাদেশের রিজিম চেঞ্জ থেকে শুরু করে শ্রীলঙ্কার রিজিম চেঞ্জ, সব জায়গাতেই কিন্তু আমেরিকার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু আমেরিকা কিন্তু এখানে সরাসরি কোনোভাবে যুক্ত হিসাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইউনিকোল ট্রিটিস যুদ্ধের পর চীনকে জোর করে বন্দর খুলতে বাধ্য করা হয়, বিদেশিদের বিশেষ অধিকার দেওয়া হয় এবং চীনের সার্বভৌমত্বকে পুরোপুরি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়। এই সময় থেকে চীনের মনে গেঁথে যায়, পশ্চিমা মানেই একটি শোষণ। আমেরিকার ওপেন ডোর পলিসি, সহযোগিতা না নিয়ন্ত্রণ? 1899 সালে আমেরিকা ঘোষণা করলো ওপেন ডোর পলিসি। সেটা কিন্তু নিজের দেশের ক্ষেত্রে নয়। সেই ওপেন ডোর পলিসি আরোপ করা হলো চীনের ওপর। বলা হলো চীনে সবার জন্য সমান বাণিজ্যের সুযোগ, কিন্তু বাস্তবে এর মানে ছিল চীনকে ভাগ না করে সবাই মিলে চলো চীনকে শোষণ করি। চীনের সম্পদ, বাজার, শ্রম সবই পশ্চিমের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো জবরদস্তি। চীনের কাছে এটা ছিল আরেকটা বিদেশি শৃঙ্খল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আমেরিকার দ্বিচারিতা। বিশ্বযুদ্ধের সময় জাপান চীনকে দখল করে নিল। আমেরিকা চীনের পাশে দাঁড়ায়, কিন্তু এখানে গল্পের অন্য দিকও আছে। আমেরিকা সাহায্য করেছিল নিজের স্বার্থের জন্য, জাপানকে ঠেকানোর জন্য। চীনের ভবিষ্যৎ নিয়ে তখনও হিসাব কষছিল ওয়াশিংটন। 1949-এ চীনের স্বাধীনতা ও আমেরিকার আতঙ্ক দুটোরই অবসান হয়। 1949 সাল, মাও সেতুং ক্ষমতায় এলেন। চীন হলো কমিউনিস্ট রাষ্ট্র। এই এক ঘটনায় আমেরিকা চীন সম্পর্ককে আরো বেশি বিষাক্ত করে তুলল। আমেরিকার চোখে চীন হয়ে দাঁড়ালো কমিউনিজমের আখড়া। চীন মানেই হুমকি, চীন মানেই সোভিয়েত ব্লকের একটি বড় অংশ। এর ফলাফল হয়ে দাঁড়ালো কূটনৈতিক বিচ্ছিন্নতা, সাথে সাথে পড়ল অসংখ্য নিষেধাজ্ঞা এবং তাইওয়ানকে আমেরিকার চরম সমর্থন। তাইওয়ান যুদ্ধের স্থায়ী বিস্ফোরক। আমেরিকা বুঝেছিল চীনকে নিয়ন্ত্রণ করা অতি অবশ্যম্ভাবী, তাই তাইওয়ানকে সবচেয়ে বড় কার্যকর হাতিয়ার হিসাবে গড়ে তুলতে চাইছে আমেরিকা। আজও তাইওয়ান চীনের জন্য একটি গভীর আবেগ, আমেরিকার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। এই দ্বন্দ্ব আজও কিন্তু ইন্দো প্যাসিফিককে অস্থির করে রেখে দিয়েছে। অপমান থেকে প্রতিশোধ চীনের মানসিকতা। চীন আজ যা করছে, সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে এবং সমুদ্র দখল করেছে খুব দ্রুত গতির সাথে। আর সাথে সাথে চীন যেটা করছে, প্রযুক্তিগত যুদ্ধে দৌড়চ্ছে প্রচুর দ্রুত গতিতে। এগুলো শুধু শক্তি প্রদর্শন নয়, এগুলো এক ধরনের বার্তা, আর কখনো অপমানিত হব না। এই মানসিকতা না বুঝলে চীনকে বোঝা কিন্তু পুরোপুরি অসম্ভব।
আজকের ইন্দো প্যাসিফিকে পুরনো ক্ষতের নতুন রূপ। আজ আমেরিকা বলছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক পলিসি, চীন শুনছে কন্টেইন চায়না। এই ভুল বোঝাবুঝি আজকের উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়ালো। ইতিহাস বর্তমানের চাবিকাঠি। আমেরিকা মনে করে চীন নিয়ন্ত্রণ করা দরকার, চীন মনে করে আমেরিকা আবার সেই পুরনো শোষক। এই দুই স্মৃতি যখন সংঘর্ষে আসে, ইন্দো প্যাসিফিকে আগুন জ্বলে ওঠে প্রতিবার। এই যুদ্ধে বন্দুক দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল অপমান দিয়ে। আর সেই ইতিহাস বলে, যে জাতি অপমান মনে রাখে সে একদিন ক্ষমতার ভাষায় জবাব দেয়। ইন্দো প্যাসিফিকে আগুনে বারুদ, আমেরিকা চীন সংঘাত, বিশ্ব রাজনীতি ও ভারতের কৌশল। নতুন ঠান্ডা যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে ধীরে ধীরে। 21 শতকের বিশ্ব রাজনীতি আর ইউরোপ কেন্দ্রিক নয়, আজ বিশ্বের শক্তির কেন্দ্র সরে এসেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে একদিকে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে আছে দ্রুত উত্থানশীল, আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক চীন। এদের সংঘাত এখন আর কেবল বাণিজ্য বা কূটনীতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে রইল না, এটি ছড়িয়ে পড়েছে সমুদ্র, আকাশ, প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খল, এমনকি আদর্শিক লড়াইতেও। আর এই সংঘাতের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইন্দো প্যাসিফিক, এবং নীরব কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, দৃঢ়চেতার সাথে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষ। আমেরিকা চীন সম্পর্ক সহযোগিতা না প্রতিযোগিতা? এক সময় ছিল যখন বলা হতো চীন ও আমেরিকা একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু আজ বাস্তবতা বদলে গেছে। বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার, যুক্তরাষ্ট্রের চীনের ওপর শুল্ক বা ট্যারিফ ওয়ার, চীন পাল্টা ব্যবস্থা নিচ্ছে খুব দ্রুতগতির সাথে। সেমিকন্ডাক্টর, এআই, 5G, রেয়ার আর্থ সবই যুদ্ধক্ষেত্রের অস্ত্র হিসাবে এখন ব্যবহার করা হচ্ছে। একদিকে যখন আমেরিকা চীনের উপর ট্যারিফ বসাচ্ছে এবং তাকে সাপোর্ট দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, চীন তখন রেয়ার আর্থ সরবরাহকে স্থগিত রেখে জবাব দিচ্ছে আমেরিকাকে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে উই আর ডি-রিস্কিং নট ডিকপলিং, চীন বলছে দিস ইজ ইকোনমিক কন্টেইনমেন্ট। প্রযুক্তি যুদ্ধ, চীনকে উন্নত চিপ প্রযুক্তি থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। হুয়েই, টিকটক, এআই সবকিছুতে যেন একটি সন্দেহের চোখে দেখছে আমেরিকা ও তার গোয়েন্দা সংস্থা। এই যুদ্ধ ভবিষ্যতের ক্ষমতার যুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। চীন আর আমেরিকার সাথে একটি আদর্শগত সংঘাতও লেগে রয়েছে ক্রমাগত। আমেরিকার হচ্ছে গণতন্ত্র, মুক্ত বাজার। বর্তমানে চীন রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থা, একদলীয় শাসন। কখনো কখনো কিন্তু এই একদলীয় শাসনও মারাত্মক হয়ে যেতে পারে। চীন চাইছে রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থা, একদলীয় শাসন। এটা শুধুই দুই দেশের লড়াই নয়, এটা প্রশ্ন তুলেছে ভবিষ্যতের বিশ্ব কোন পথে যাবে। ইন্দো প্যাসিফিক কেন এত গুরুত্বপূর্ণ? প্যাসিফিক মানে শুধু একটি অঞ্চল নয়, এটা বিশ্ব অর্থনীতির শিরদাঁড়া হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান 2025-এ। বিশ্বের 60% বাণিজ্য এই পথ দিয়ে বর্তমানে হচ্ছে। বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক পথ অর্থাৎ সি লেন্স হচ্ছে এই ইন্দো প্যাসিফিক। তেল, গ্যাস, খাদ্য সবকিছু কিন্তু প্রবাহ হচ্ছে এইখান দিয়েই। চীনের আগ্রাসন কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। দক্ষিণ চীন সাগরে চীন তৈরি করছে কৃত্রিম দ্বীপ, আন্তর্জাতিক আইন অমান্য করে চলছে অনবরত। তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যেহেতু আগেই বলেছি তাইওয়ানের উপর চীনের একটা আবেগ কাজ করে। প্রতিবেশী দেশগুলোর উপর দাদাগিরি, যেমন ভারতবর্ষের উপর কন্টিনিউয়াসলি দাদাগিরি করে চলছে, একদিকে লাদাখ আর অন্যদিকে অরুণাচল প্রদেশ। তাইওয়ানকে ঘিরে রেখে দিয়েছে এবং কন্টিনিউয়াসলি তাইওয়ানকেও হুমকি দিয়ে চলেছে। চীনের বার্তা পরিষ্কার, এই অঞ্চল আমার প্রভাব ক্ষেত্র। আমেরিকা পাল্টা কৌশল দেওয়া শুরু করলো। আমেরিকা বুঝেছে ইন্দো প্যাসিফিক হারালে বৈশ্বিক নেতৃত্ব হারিয়ে যাবে। তাই শুরু হয়েছে কোয়াদ। কোয়াদে কে কারা কারা রয়েছে? রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। এর উদ্দেশ্য একটাই, মুক্ত ও নিরাপদ ইন্দো প্যাসিফিক। এ প্রসঙ্গে বলে রাখি, বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। 2024-এ পালা বদল হয়। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল জো বাইডেন। সেই সময় কোয়াডের একটি মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চীনের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি বিষোদ্গার করে এবং উস্কানিমূলক মন্তব্য দেয় এবং তাতে থাকে কোয়াডের ও সদস্যগুলোকে। সেই সময় ভারতের যে প্রধানমন্ত্রী
পুরোপুরি চুপ থেকে গিয়ে বিশ্ব রাজনীতিতে একটি ভারসাম্য বজায় রাখে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা সবসময় চেয়েছিল যে ভারত আর চায়নার মধ্যে একটি ঠান্ডা লড়াই শুরু হোক, যাতে যে ঠান্ডা লড়াইটা আমেরিকা আর চায়নার দিকে সেটা টোটালি কনভার্ট হয়ে যাক ভারত আর চায়নার মধ্যে, এবং এই যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হোক, এবং সেক্ষেত্রে আমেরিকা যাতে সেই ফাঁকে নিজের লাভ বুঝে নিতে পারে, যেটা আমেরিকার চিরাচরিত স্বভাব। এছাড়াও অকাস বলে আরেকটি সংগঠন তৈরি হয়। সেই সংগঠনের যারা মেম্বার তারা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। নিউক্লিয়ার সাবমেরিন, প্রতিরক্ষা প্রযুক্তি, চীনের জন্য স্পষ্ট বার্তা। এর মধ্যে ভারতের অবস্থান কোথায়? ভারতের অবস্থান কোনো শিবির নয়, স্বার্থ। এখানে আসে ভারতের ভূমিকা। ভারত না আমেরিকার শিবিরে, না চীনের ছায়ায়। এস জয়শঙ্কর স্পষ্ট বলেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বলেছেন ইন্দো প্যাসিফিক হবে মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নিয়ম ভিত্তিক। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো দেশই ইন্দো প্যাসিফিকের ওপর একতরফা আধিপত্য করতে পারবে না। সবাইকে আন্তর্জাতিক আইন মানতে হবে, ছোট দেশগুলোর উপর সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তিনি আরও বলেছে, ইন্ডিয়া বিলিভস ইন স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। চীনের সঙ্গে ভারতের বাস্তবতা। ভারত জানে চীন প্রতিবেশী, সংঘাত এড়ানো জরুরি কিন্তু আপোষ নয়। সীমান্ত সমস্যা, লাদাখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এক্ষেত্রে কিন্তু ভারত এবং চায়নাও একটি সামরিকভাবে মুখোমুখি অবস্থান করছে। অর্থনীতি বনাম নিরাপত্তা। ভারত চীনের সঙ্গে বাণিজ্য করে, কিন্তু নিরাপত্তায় কিন্তু কোনো রকম কোনো ছাড় দেয় না। এই দ্বৈত নীতি, বাস্তববাদী কূটনীতি, এটাই ভারতের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। বিশ্ব কোন দিকে যাচ্ছে? আজ বিশ্ব দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। একদিকে শক্তির রাজনীতি, অন্যদিকে নিয়ম ভিত্তিক ব্যবস্থা। ইন্দো প্যাসিফিক হবে সহযোগিতার মহাসাগর নাকি সংঘাতের রণক্ষেত্র? এর উত্তর নির্ভর করছে আমেরিকার কৌশল, চীনের আগ্রাসন আর ভারতের মতো দেশের ভারসাম্যের ওপরে। উপসংহার হিসাবে বলা যেতে পারে, ভারতের নীরব শক্তি। ভারত চিৎকার করে না, হুমকি দেয় না, কিন্তু নিজের অবস্থান বদলায়ও না। এস জয়শঙ্করের কণ্ঠে ভারতের বার্তা পরিষ্কার, একদম ক্লিয়ার। উই আর নট নন অ্যালাইন্ড, উই আর মাল্টি অ্যালাইন্ড বাট ফার্মলি ইন্ডিয়ান। ইন্দো প্যাসিফিককে ভবিষ্যৎ লিখছে বড় শক্তিগুলো, কিন্তু ভারত সেই কলম যা ভারসাম্য আনে। এই নতুন বিশ্বযুদ্ধে যারা শিবির বেছে নেয় তারা হারতে পারে, আর যারা ভারসাম্য ধরে রাখে তারাই ইতিহাস লেখে। আর ভারত আজ ঠিক সেটাই করছে। নমস্কার।